ঈদ জামাত উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দিনাজপুরের গোড়ের শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। মাঠ সজ্জা এবং সার্বিক নিরাপত্তার পাশাপাশি দূর দূরান্তের মুসল্লিদের জন্য ঈদের দিন চলবে বিশেষ ট্রেন। ২৩ একর এলাকা জুড়ে দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দান। মাঠ পরিষ্কার, লাইন টানানো, মিনার পরিষ্কার, তোরণ নির্মাণ সহ শেষ মুহূর্তের ব্যস্ততা ঈদগাহ মাঠে। এবার ঈদের প্রধান জামাত সকাল 8:30টায়। প্রতি বছর এই মাঠে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ঠাকুরগাঁও ও পার্বতীপুর থেকে চলবে দুটি বিশেষ ট্রেন। যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এছাড়া ওয়াচ টাওয়ার আছে, সারা শহরে আমাদের সিসি ক্যামেরা আছে। ওই দিন ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যা যা দরকার সব আমরা ব্যবস্থা করেছি। এছাড়া সরকারের পক্ষ থেকে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠেও এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠ পর্যবেক্ষণে 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমাদের বাপ দাদারা এখানে নামাজ আদায় করছে, তো আমরাও ছোটবেলা থেকে নামাজ আদায় করে আসছি। এই নামাজ পড়ে আমাদের মনে একটা তৃপ্তি আসে, এই জন্য এই মাঠে নামাজ পড়ি। জেলা শহর সহ ঈদগাহ মাঠে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জায়নামাজ ছাড়া আর কিছু না নিতে মুসল্লিদের উৎসাহিত করছে প্রশাসন। আমরা ইতিমধ্যে আমাদের ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয় সেগুলির সমন্বয় ইতিমধ্যে করেছি। মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ের মাধ্যমে একটা লোক এখানে প্রবেশ করবে, তার আগে তাকে 3 স্তরের একটা চেকপোস্ট ডিউটির মধ্যে দিয়ে আসতে হবে। মুসল্লিদের সুবিধায় ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে চলবে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ জামাত উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঈদগাহ মাঠগুলোতে। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে বিকল্প স্থান নির্ধারণ সহ নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি মনিটরিং সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে দামপাড়ায় জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠে। সকাল 7:30টা ও 8:30টার দুটি জামাতকে সামনে রেখে চলছে প্রস্তুতি। এছাড়া নগরের প্রত্যেক ওয়ার্ডে একটি করে ঈদ জামাতের ব্যবস্থা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মুসল্লিরা যাতে এখানে খুব শান্তিভাবে, স্বস্তিভাবে নামাজ আদায় করতে পারে, ঈদের নামাজ, সেই ব্যবস্থা আমরা করেছি, আপনারা এটা দিচ্ছি। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহ মখদুম দরগা জামে মসজিদে। এখানে প্রথম জামাতটা হবে 7:30টায় এবং দ্বিতীয় জামাত 8:30টায় হবে এবং প্রধান জামাতের ইমামতি করবেন মুফতি মাওলানা ইয়াকুব আলী। সিলেটে প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এছাড়া নগরীর অন্তত 150 ঈদগাহ ও জেলার 5000 মসজিদ ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত হবে। মেট্রোপলিটন পুলিশ ওনারাও কাজ করছেন, সিভিল প্রশাসন, আমাদের ডিসি সাহেব সবাই মিলেই কাজ করছে, যে টিম ওয়ার্ক। তো আমি বিশ্বাস করি যে সবকিছুই সুন্দরভাবে চলবে। বরিশাল মহানগরে এবার রেকর্ড 550 মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত। প্রধান জামাত সকাল 8টায় হিমায়তুদ্দিন ঈদগাহ ময়দানে। আবহাওয়া বিরূপ থাকলে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। খুলনায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় খুলনা সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া প্রতিকূলে থাকলে স্থানান্তরিত হবে টাউন জামে মসজিদে। এছাড়া ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ঈদে জামাত। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত কয়েকদিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকায় নেই যানজটের ভোগান্তি। তবে কোথাও কোথাও গণপরিবহন সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। সকাল থেকে যাত্রী চাপ কম থাকলেও ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং চান্দনা চৌরাস্তায় গাড়ির ধীর গতিতে রয়েছে ভোগান্তি। বিশেষ করে ফ্লাইওভারের শুরু ও শেষ প্রান্তে রাস্তায় যাত্রী ওঠানামা করায় গাড়ির গতি কমে যাচ্ছে। এদিকে বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিক গাড়ি বিকল এবং টোল আদায় বন্ধ থাকায় আজ সকাল 8টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট থাকলেও পরে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার পদ্মা সেতুতেও আজ গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ কম। এদিকে কুমিল্লায় সকাল থেকে যানবাহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তোলেন। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানজটের ভোগান্তি। গাড়ি অ্যাভেলেবেল আছে, কিন্তু ভাড়া তো বেশি নিচ্ছে। আজকে দিনটা মোটামুটি ভালোই, পুরো রাস্তায় ক্লিয়ার আছে, সমস্যা নাই। তবে একটু যাত্রীর চাপ একটু কম আর বাসের মধ্যে টাকা বেশি যায় দেখিয়ে এই যে ট্রাকে উঠছি। 3 মাস কাম করলাম ঈদের ভেড়াত, এখন তো যাইতেছি ট্রাকে যাইতেছি, কষ্ট করেও যেতেছি, তাও বড় আনন্দ লাগতেছে।
উজানের ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে বেড়িবাঁধ ভেঙে 10টি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ আছে সুনামগঞ্জ তাহিরপুর যান চলাচল। এদিকে আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে সীমান্তের ওপারে চেরাপুঞ্জিতে 24 ঘন্টায় 441 মিলিমিটার বৃষ্টি হওয়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার সন্ধ্যা থেকে সুনামগঞ্জে টানা বৃষ্টি, সেই সাথে উজানের ঢলে রোববার বিভিন্ন সড়ক ও বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। দোয়ারাবাজার উপজেলায় একটি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লক্ষ্মীপুর, নোয়াপাড়া, রসরায়, সুলতানপুর, হাসনবাহার গ্রামসহ বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে পানি বাড়তে থাকায় আতঙ্কে স্থানীয়রা। উঁচু করে সম্ভব মানে যে বন্যা চলছে আমরা চিন্তা আছি কি করব। রাস্তার পানি গড় ঢুকবার সম্ভাবনা আছে, আমরা কয় যাইতাম। পাহাড়ি ঢলে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ আছে যান চলাচল। আরও কয়েকটি উপজেলার সড়কেও পানি উঠেছে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি অবনতি হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টিপাত যদি উজানে অর্থাৎ চেরাপুঞ্জিতে অব্যাহত থাকে তাহলে আমাদের যে নদ নদী আছে পানি বৃদ্ধি পেতে পারে এবং যে বিভিন্ন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে যেহেতু মাঝারি ধরনের বৃষ্টিপাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, সেক্ষেত্রে বিপদসীমা অতিক্রম করলেও খুব বেশি স্থায়ী হবে না। বৃষ্টি ও উজানের ঢলে নেত্রকোনায় সোমেশ্বরী সহ 4টি নদীর পানি বাড়ছে। এদিকে উত্তরেও পানি বাড়তে থাকায় তিস্তা ব্যারেজের 44টি স্লুইস গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, বর্তমান অবস্থা জানাবেন এবং 10টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে, সেখানকার মানুষের ভোগান্তির চিত্র জানাবেন। আগামীকালকে ঈদ যেহেতু, আবার আগামী 2 দিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সব মিলিয়ে সেখানকার বর্তমান অবস্থা কি? দেখুন, বর্তমান অবস্থা যদি বলি, এখনও কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। আপনাকে যদি একটু দেখাই, সুরমা নদীর পানি গত 2 ঘন্টায় প্রায় 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তো পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যদিও এখন বৃষ্টিপাত নেই। গত 1 ঘন্টা যাবৎ কিন্তু এই সুনামগঞ্জে বৃষ্টিপাত নেই, কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত আছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদারের সাথে। তিনি জানিয়েছেন আগামী 72 ঘন্টা সুনামগঞ্জ তথা চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সাথে নদ নদীর পানিও বৃদ্ধি পাবে। নদ নদীর সকল সুরমা নদী সহ জেলার সবকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি নিম্নাঞ্চল অর্থাৎ ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, সুনামগঞ্জ সদর এইসব এলাকার প্রায় অন্তত 20টি গ্রামের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল আজহা, এ নিয়ে আর একটা বড় দুর্ভোগে কিন্তু মানুষ পড়েছে। বিশেষ করে সুনামগঞ্জ থেকে তাহিরপুর সড়ক, এই সড়কটি কিন্তু 1.5 কিলোমিটার অংশ পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে। যারা সকালে এসেছিল সুনামগঞ্জ জেলা সদরে বিভিন্ন কাজে বা ঈদের বাজার করতে বা বিভিন্ন কাজে যারা এসেছিল, তারা কিন্তু আজকে দুপুরের পর যারা যাচ্ছে তারা কিন্তু যেতে পারছে না। অন্য বিকল্প হয়তো, অর্থাৎ নৌকা দিয়ে যেতে হচ্ছে, এতে করে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। আপনি নিশ্চিত দেখতে পাচ্ছেন ছবিতে, নদীর ওই পারে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। এইসব গ্রাম কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে, আমরা এমনটাই খবর পেয়েছি। তো আগামীকাল যেহেতু ঈদুল আজহা, এই আজকে পানি বৃদ্ধি পাচ্ছে আর সারা রাত্রি পানি বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো ঈদুল আজহার দিনে মানুষ গরু কুরবানি দেবে বা ঈদের আনন্দ, সেটা অনেকটাই কিন্তু মলিন হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। জি, জাকির হোসেন জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। এই যাত্রার শেষ দিন রোববার সকালে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। টিকিট না পেয়ে ট্রেনের ছাদেও ভ্রমণ করতে দেখা যায় অনেককে। যাত্রীচাপ সামলাতে অনেকটাই হিমশিম খেয়েছে রেল কর্তৃপক্ষ, তবে শিডিউল অনুযায়ী ছেড়েছে বেশিরভাগ ট্রেন। সোমবার সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদ যাত্রার শেষ দিনে তাই ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ঈদ যাত্রায় প্রতিদিন 3টি স্পেশাল সার্ভিস সহ মোট 70 জোড়া ট্রেন কমলাপুর স্টেশন হয়ে চলাচল করছে। রোববার সকাল থেকে তীব্র যাত্রীচাপের কারণে কিছু ভোগান্তি পোহাতে হয়েছে, তবে কমলাপুর থেকে সময় মতোই ছেড়েছে বেশিরভাগ ট্রেন। ঢাকা থেকে বুড়িমারি যাচ্ছি, কিন্তু আমরা টিকিট কাটছি, কাটার পরে এখানে আসার পরে বগির নাম্বার খুঁজি, কিন্তু বগি কোনো নাম পাই না। তাদের কোনো সংখ্যা মিল পাইতেছি না, কেউ দিকে কেউ দিকে। এই পর্যন্ত আমি বাচ্চাটা নিয়ে আমি
আধা ঘন্টা শুধু ঘুরতেছি। ট্রেন ছাড়েনি, তার জন্য আর কি গরম, তবুও যাতে হচ্ছে, বাড়ি যাবো এই জন্য। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে কোচের ছাদেও উঠে পড়েছেন অনেকে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরুপায় হয়ে এমন ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন তারা। ঈদের আগের দিন মানবিক বিবেচনায় রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুটা শিথিলতা দেখিয়েছেন। সবার সাথে যেমন করতে হবে, এই কষ্ট করে যাইতাছি, আর বাসের তো টিকিটের দাম বেশি, কিছু করার নাই। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যারা সিটের টিকিট পেয়েছেন তাদের সিট নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে ট্রেনের শিডিউল ঠিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মোট আসনের বিপরীতে 25% স্ট্যান্ডিং টিকিট, যেটা যাত্রীর অনুরোধে কাউন্টার থেকে দেওয়া হচ্ছে, এই টিকিট সহ যাত্রী যারা যাচ্ছে তারা যেন তার সিটে বসতে পারে এবং শোভন চেয়ার এগেনস্টে যে যাত্রীরা টিকিট কাটলো কাউন্টার থেকে, সে যেন দাঁড়িয়েও অন্তত হলেও তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। ঈদ যাত্রার শেষ দিনে কমলাপুর স্টেশন থেকে প্রায় 1.5 লাখ যাত্রী বিভিন্ন গন্তব্যে যাবেন বলছে রেল কর্তৃপক্ষ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগের দিনে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে দাম নিয়ে সন্তুষ্ট নয় বেশিরভাগ ক্রেতা। এছাড়া হাটে ছোট গরুর চেয়ে মাঝারি এবং বড় গরুর সরবরাহই বেশি। বিভিন্ন হাট ঘুরে পছন্দ মতো পশু কিনতে না পেরে অনেকেই দাম কমার আশায় রাত পর্যন্ত অপেক্ষায় থাকছেন। রাজশাহীর সবচেয়ে বড় সিটি হাটে উঠেছে বিপুল সংখ্যক কোরবানির পশু। সকাল থেকে আছে ক্রেতাদের আনাগোনা। তবে গত বছরের চেয়ে দাম কিছুটা বেশি হওয়ায় ঈদের আগের দিনও হাটে গরুর কমতি নেই। বিক্রেতারা বলছেন এবার মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। এখনও পুরোদমে বেচাকেনা শুরু না হওয়ায় হাটের বেশ কিছু পশু বিক্রি না হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। তো শেষ দিন হয়তো অনেকে মনে করতেছে যে দামটা ছাড়বে, আবার কেউ মনে করছে যারা বিক্রেতা তারা মনে করতেছে একটু শেষ দিন বেশিও হতে পারে। খাবারের ইয়া লেগে দাম বেশি, তার লেগে আপনার গরুর কম দাম বলছে, তাহলে গরু আমরা দিচ্ছি না। খুলনার হাটগুলোয় কোরবানির পশুর সরবরাহ পর্যাপ্ত। গেলবারের তুলনায় এবার বড় গরু উঠেছে বেশি। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশি থাকায় পছন্দ মতো গরু কিনতে পারছেন না তারা। দাম কমার আশায় রাত পর্যন্ত অপেক্ষা করবেন অনেকেই। মানে আমার দৃষ্টিতে মনে হচ্ছে গরুর দাম বেশি, ঠিক আছে, ক্রেতা কম। আমরা গরু বেচতে পারিনি এখনো, গরুর দাম কম। বরিশাল জেলায় বসেছে ছোট বড় 82টি কোরবানির পশুর হাট। তবে গত বছরের তুলনায় হাটগুলোতে এবার গরু কম বলছেন ক্রেতারা। এছাড়া ছোট গরুর চেয়ে মাঝারি এবং বড় গরু হাটে উঠেছে বেশি। পছন্দের গরু ছাগল কিনতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন ক্রেতারা। গরু তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে হাটে অনেকই আছে, তো সেই ক্ষেত্রে দাম আর ক্রেতা আর বিক্রেতার মধ্যে অনেক কিছুই ফারাক দেখা যাচ্ছে। বগুড়ায় কোরবানির পশুর দাম বেশি চাওয়া হচ্ছে, অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতাদের দাবি গোখাদ্য সহ বিভিন্ন খরচ যে পরিমাণ বেড়েছে দাম সে তুলনায় বাড়েনি। দাম মানে কম আছিল কয়েকদিন, সেই খোঁজ পাচ্ছি, কিন্তু আজকে দাম বেশি। গরু 1.5 লাখ টাকা করছে, তাহলে বাজার ভালো, যারা কিনবে যাচ্ছে তারা করছে খুব দাম, কিন্তু আমরা তো বেচে বেড়াচ্ছি না। সিলেটের কোরবানির পশুর হাটগুলোতে গত কয়েকদিন বেচাকেনা কম থাকলেও গত রাত থেকে জমেছে বাজার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গরুর হাটের সবশেষ পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আগামীকাল ঈদুল আজহা, পশুর সরবরাহ আসলে চট্টগ্রামের হাটে কিরকম এবং দাম নিয়ে এই সময় ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি? একেবারে শেষ মুহূর্তের যে কেনা বেচা সেটি এখন চলছে। আমরা এখন চট্টগ্রামের কর্ণফুলী পশুর হাট যেটি, সেখানে আছি এবং ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড় সেটি গত 3 দিনের, আমরা 3 দিন ধরে যেমনটা দেখছিলাম সবচেয়ে কম। পাশাপাশি এখানে পশুর উপস্থিতিও কম, অর্থাৎ চট্টগ্রামের এই বাজারগুলো, অর্থাৎ মহানগরের ভেতরে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে আসলে যারা চট্টগ্রাম মহানগরীতে থাকেন তারাই মূলত এখান থেকে পশু কেনেন। তারা বেশিরভাগ মানুষই কিন্তু গতকাল এবং পরশুদিন তারা পশু কিনেছেন। যারা মূলত ছুটি পাননি বলে চট্টগ্রামে আসতে পারেনি, আজকে তাদের অনেকেই এসছেন এখানে পশু কেনাকাটা করার জন্য। এবং পাশাপাশি যারা মূলত গ্রামে যাবেন না তাদেরও একটি সংখ্যা আছে, তারা এখানে আসছেন একেবারে শেষ মুহূর্তে। দামের যে ব্যাপারটা যদি বলি, গতকাল থেকে কিন্তু দাম একটু নিম্নমুখী
বলেই জানিয়েছে এখানে ক্রেতা বিক্রেতারা। গত পরশুদিন পর্যন্ত পশুর হাটে কিন্তু বেশ রমরমা অবস্থা ছিল এবং পশুর দাম বেশ ভালোই ছিল, কিন্তু গতকাল থেকে বিক্রেতাদের যে দাবি, তারা বলছেন যে যারা আসলে এর আগের 2 দিনে 3 দিনে পশু বিক্রি করেনি তারা একটি বড় অঙ্কের ক্ষতির মুখে এখন পড়েছেন। অনেক ব্যাপারী আছেন যারা দেশের অন্যান্য প্রান্ত থেকে পশু সংগ্রহ করে, বিশেষ করে গরু সংগ্রহ করে এখানে বিক্রির উদ্যোগ নিয়েছেন। তাদের অনেকের যারা মূলত দাম ধরে রেখে পশু বিক্রি করেনি তারা কিন্তু গতকাল সকালের পর থেকে বেশ বিপাকেই পড়েছেন, অর্থাৎ তাদের অনেক পশু এখন অবিক্রিত রয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা মূলত বিভিন্ন জায়গা থেকে বড় আকারের অর্থাৎ 8-9 মণ ওজনের গরু বাজারে নিয়ে এসেছিলেন, তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। কারণ তাদের দাম বিবেচনা এর আগে গত কয়েকদিন ধরে যে দাম ছিল তাতে দেখা গেছে যারা মূলত একটু বড় আকৃতির পশু কুরবানি দেন তারা একটু দাম কম থাকার জন্য একটু ছোট আকৃতির পশু কিনেছেন। আজকে কিন্তু পশুর হাটে এখন বড় পশুর যে ক্রেতা সেটি নেই বললেই চলে। এই চট্টগ্রামে এবছর প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, প্রায় 8,85,000-এর মতো পশু চাহিদা রয়েছে চট্টগ্রাম জেলায়। এর মধ্যে অন্তত 80,000 পশু যেটি অন্যান্য জেলা থেকে নিয়ে আসার দরকার হয়েছে, সেই হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তর আজকে যেটি জানিয়েছে যে প্রয়োজনের তুলনায় আরও বেশি পশু চট্টগ্রামে এসেছে, অর্থাৎ সরবরাহ ব্যবস্থাপনায় কিন্তু কোনো ঘাটতি হয়নি বলেই তারা দাবি করছেন। তো আগামীকাল আর ঘন্টা ধরে আসলে কোরবানির অপেক্ষা এখন চলছে। শেষ মুহূর্তে আমরা যেটি ঢাকায় যেমনটা দেখি যে আসলে এই দিনটাতে অর্থাৎ ঈদের আগের দিনই সবচেয়ে বেশি জমজমাট পশু বিক্রি হয়, কেনাকাটা হয়। চট্টগ্রামে কিন্তু এই চিত্রটি আলাদা। চট্টগ্রামে 2 দিন বা 3 দিন আগে থেকে এটি শেষ হয়। আজকের জন্য অপেক্ষা আসলে খুব বেশি মানুষ করেন না এবং সেই চিত্র অন্যান্য বছরের ধারাবাহিকতায় আমরা এবারও দেখছি। জি, চট্টগ্রামের পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। প্রতিবারের মতো এই বছরও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ। চাঁদপুর জেলার হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি সহ বেশ কয়েকটি উপজেলার অর্ধশত গ্রামের বাসিন্দারা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। সকাল 8:40 হাজীগঞ্জে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে নামাজ ও দোয়া পরিচালনা করেন সাদরা দরবার শরীফের পীরজাদা আরিফ চৌধুরী সাদরাবি। এছাড়া লক্ষ্মীপুর সদর, রামগড় ও রায়পুরের 11টি গ্রামে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এতে প্রায় সহস্রাধিক মুসল্লি অংশ নেয়। এদিকে পটুয়াখালীর 7টি গ্রামে প্রায় 15,000 মানুষ ঈদুল আজহা পালন করছেন। এছাড়া দিনাজপুর, সাতক্ষীরা, মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে পালিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, বিকেলে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে সারা দেশে। রাজধানীতে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। রোববার ঢাকার বাতাসের আর্দ্রতা পাওয়া গেছে 87%। আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টি না হলে গরমের অনুভূতি কমবে না। বাতাসে আর্দ্রতার কারণে ঘাম হচ্ছে বেশি, অস্বস্তিকর ঠেকছে গরমও। মধ্যভাগ অঞ্চল ঢাকা, ফরিদপুর, মাদারপুর, গোপালগঞ্জ এইসব জায়গার ক্ষেত্রে সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা আছে, হালকা থেকে মাঝারি, ওইরকম ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার রাজধানীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ থাকতে পারে এই দুদিন। বৃষ্টি কম হলে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ, সিলেট এসব জায়গায় দিনে 2 থেকে 3 বার বৃষ্টি হতে পারে, এমনকি ভারী বর্ষণ হতে পারে। আর রাজশাহীর কিছু অংশ, খুলনা এবং বরিশাল এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। আবহাওয়া অফিস বলছে বুধবারের পর অন্তত 4 দিন ভারী বর্ষণের পর সারা দেশে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিনের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশন। ঈদের দিন সকাল থেকে শুরু হবে এই কাজ। নগর জুড়ে ছিটানো হবে জীবাণুনাশক ওষুধ। এজন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিচ্ছন্নতায় কাজ করবেন কয়েক হাজার কর্মী। ঈদের দিন 7 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকাল 10টা থেকে নগরীকে 4টি জোনে ভাগ করে শুরু হবে এই কাজ। সিটি মেয়র জানিয়েছেন 400-রও বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য অপসারণের পর ছিটানো হবে 20 টন ব্লিচিং পাউডার। ইন্টেরিয়ারে যে সমস্ত রোড ঘাট আছে প্রতি বছরের মতো এবারেও আমরা সবগুলো ইনশাল্লাহ
পরিষ্কার করে 7 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম শহরের মানুষকে এই স্বস্তি দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। বর্জ্য অপসারণের জন্য খুলনা নগরীতে খোলা হয়েছে 2টি কন্ট্রোল রুম। প্রস্তুত আছেন 850 কর্মী। পশু কোরবানির জন্য 31টি ওয়ার্ডে 141টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া সিলেটে কাজ করবেন 1600 পরিচ্ছন্নতা কর্মী। মনিটরিংয়ের জন্য মাঠে থাকবেন 150 জন সুপারভাইজার। প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই বর্জ্য আমাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আসবে এবং এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS থেকে আমাদের গার্বেজ এবং গার্বেজ লোডারের মাধ্যমে আমাদের ফাইনাল যে ডাম্পিং স্টেশন রাজবন্দে আমরা ডাম্পিং করব। বরিশালে ঈদের দিন দুপুর 2টা থেকে শুরু হবে বর্জ্য অপসারণ। ছিটানো হবে 10 টন ব্লিচিং পাউডার। বর্জ্য ফেলার জন্য বিলি করা হবে 6000 পলিব্যাগ। বিকাল 2টা থেকে শুরু করে রাত্র 8টার ভিতরে 6 ঘন্টার ভিতরে আশা করি আমরা বরিশাল সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হব আশা করি ইনশাল্লাহ। এছাড়া 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার প্রস্তুতি নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে বাংলাদেশে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশটির সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, সেন্ট মার্টিনের আশপাশের পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। সেখানে দায়িত্বরত বাহিনীর সদস্যরা নজরদারি অব্যাহত রেখেছে। অভিযোগ করে বলেন, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি। সমালোচনা করে আরও বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় দলটি উদাসীন। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে নেতাদের দলের বিভিন্ন পদ দেয়া হচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। সমুদ্র সীমানায় মিয়ানমারের যুদ্ধ জাহাজের উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে সরকার নীরব ও নতজানু। দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মিয়ানমার ইস্যুতে সরকার নীরব ও নতজানু উল্লেখ করে ক্ষোভ জানান তিনি। বেনজির আজিজ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত এই সরকারের ওপর ভর করে লুটপাট করছে কর্মকর্তারা। সরকারকে টেনে নামাতে বিএনপির আন্দোলন তীব্রতর হচ্ছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না। ওখানে সেখানে গোলাগুলি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট এবং কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কক্সবাজার, কুয়াকাটা, সাজেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। এরই মাঝে এসব জায়গায় বিভিন্ন হোটেলের অর্ধেকের বেশি কক্ষ বুকিং হয়ে গেছে। তবে পাহাড়ের নানা অস্থিরতার কারণে ছাড় দিয়েও পর্যটক টানতে পারছে না বান্দরবান। পবিত্র ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কক্সবাজার। বিভিন্ন হোটেল দিচ্ছে নানা অফার। অভিজাত হোটেলগুলোতে এরই মধ্যে বুকিং হয়েছে 50 থেকে 60% কক্ষ। এবারে 3 লাখের বেশি পর্যটকের আশা করছেন সংশ্লিষ্টরা। ঈদের জন্য আমরা মোটামুটি যা করণীয়, আমাদের সাজসজ্জা যা করণীয়, টুকটাক কাজ যেগুলো আমরা করেছি, এখন আমরা আশা করছি কক্সবাজার পর্যটকরা আসবে। অন্যান্য ঈদের তুলনায় এবারে অনেক পর্যটক কক্সবাজার আসবে বলে আমরা মনে করি। লাখো পর্যটকের অপেক্ষায় পটুয়াখালীর কুয়াকাটা। বিভিন্ন হোটেল মোটেল সেজেছে নতুন সাজে। নানা পণ্যের পসরা নিয়ে প্রস্তুত ভ্রাম্যমাণ দোকানগুলো। আমাদের যে পরিমাণ বুকিং আসছে এবং আমরা খুবই আশাবাদী যে আগামী কয়েকদিনের মধ্যে রুমগুলো ফুল হয়ে যাবে। খাগড়াছড়ির বেশিরভাগ হোটেলের 40 থেকে 60% রুম বুকিং হয়ে গেছে। জেলার বিভিন্ন পর্যটন স্পট ও সাজেক পর্যটকদের বরণের অপেক্ষায়। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। এখানে পর্যটকদের আগমনের জন্য আমরা ব্যাপকভাবে এখানে সাজিয়েছি। কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেজন্য আমাদের ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশের সাথে সমন্বয় করে দুর্গম এলাকাগুলোতে এবং বিভিন্ন সাজেক সহ বিভিন্ন স্পটগুলোতে আমাদের টিম সক্রিয় থাকবে।
তবে পাহাড়ের নানা অস্থিরতা ও যৌথ বাহিনীর অভিযানের কারণে ছাড় দিয়েও পর্যটক টানতে পারছে না বান্দরবান। যেসব জায়গায় অভিযান চলছে তা এড়িয়ে ভ্রমণের আহ্বান জানিয়েছে প্রশাসন। সকলকে অনুরোধ করব, বাকি 70টি যে পর্যটন কেন্দ্র আছে সেখানে সবাই আসুক, সকলকে আমরা স্বাগত জানাতে চাই। নিরাপত্তার কোনো প্রকার ঘাটতি নেই, এখানে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় এখানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা এই নিয়ে কাজ করে যাচ্ছে। ঈদের ছুটিতে এসব পর্যটন কেন্দ্রে কয়েক কোটি টাকা ব্যবসার আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের ঈদুল আজহায় 5 দিন ছুটিতে বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর সংশ্লিষ্ট কার্যক্রম। এতে এপারে বাংলাদেশে আটকা পড়েছে 2 শতাধিক ভারতীয় ট্রাক ও এর চালক সহকারী। ভুক্তভোগীরা বলছেন, একদিকে রয়েছে পরিবারের সাথে ঈদ করতে না পারার কষ্ট, অন্যদিকে থাকা খাওয়া সহ নানা অসুবিধাও রয়েছে। দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল দিয়ে পশ্চিমবাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে 4 থেকে 500 ট্রাক নানা ধরনের পণ্য নিয়ে আসে। সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে পণ্য খালাস করে নিজ দেশে ফেরত যায় এসব ট্রাক। তবে এবারের ঈদে শুক্রবার থেকে 5 দিন বন্ধ বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম। এতে বাংলাদেশে আটকা পড়েছে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ভারতীয় ট্রাক। আটকে পড়া চালক সহকারীরা বলছেন, একদিকে থাকা খাওয়ার কষ্ট, অন্যদিকে অনেকেই নিজ পরিবারের সাথে ঈদ করতে পারছেন না। একটা খুশির দিন, সবাই একসাথে নামাজ কাঁধে কাঁধ মিলিয়ে ভাই বাপ চাচা মিলেমিশে খুশিটা মানাবো কিনা, আজ আমি এখানে পড়ে রইলাম। রাস্তাঘাটে জাম হয়ে গেছে, ধুলোকোড়ের মধ্যে পড়ে আছে। তারপরে কেউ এদিকে বলে সরা, ওদিকে বলে সরা, কোথায় গাড়িটা নেবো আমরা? সবাই গরম দেখাচ্ছে, কোথায় যাই আমরা বলেন এবার। ট্রাক চালকদের নিরাপত্তা সহ সব ধরনের সমস্যা নিরসনে সহযোগিতা করা হচ্ছে, বলছে বন্দর কর্তৃপক্ষ। গাড়ি যদি আনলোড করতে না পারে তাহলে কোনো ভারতীয় ট্রাক ড্রাইভার বা হেল্পাররা তারা থাকলে তারা নিরাপত্তার সাথেই তারা বন্দরে অবস্থান করতে পারবে। সেক্ষেত্রে আমাদের বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের সুদৃষ্টি থাকবে। ভারত থেকে গার্মেন্টস শিল্পের কাঁচামাল, খাদ্য, প্রসাধনী সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য আসে বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।